গন্তব্য যখন থাকুম ভ্যালি। এই সফর শুধু একটা জায়গায় পৌঁছানোর গল্প নয়, এটা পাহাড়কে ধীরে ধীরে অনুভব করার গল্প। সান্দাকফু বা থাকুম ভ্যালি রুটে যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রথম রাতটি প্রায় ৭,৫০০ ফুট উচ্চতার সীমানায় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক রাতেই শরীরকে ধীরে ধীরে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেয়, কারণ ১০,০০০ ফুটের ওপরে অনেকেরই উচ্চতাজনিত সমস্যা দেখা দিতে পারে। পাহাড়কে কখনো তাড়াহুড়ো করে জয় করা যায় না, পাহাড়কে সময় দিতে হয়, আর সেই সময়ই ভ্রমণকে করে তোলে নিরাপদ আরও সুন্দর। একটি আদর্শ ভ্রমণসূচি হতে পারে এই রকম। প্রথম দিন, সীমানা। নিউ জলপাইগুড়ি থেকে দিনের যে কোনো ট্রেনে পৌঁছেও সহজেই প্রায় ৩ ঘণ্টার মধ্যে সীমানায় পৌঁছে যাওয়া যায়। দ্বিতীয় দিন, তুমলিং। তৃতীয় দিন, সান্দাকফু। চতুর্থ দিন, থাকুম ভ্যালি। পঞ্চম দিন, আপার চিত্রে। ষষ্ঠ দিন, নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি ফেরা। ৬ জনের একটি দল ভ্রমণ করলে ৫ রাত ৬ দিনের এই সফরে থাকা, খাওয়া এবং বর্তমান ল্যান্ডরোভার ভাড়া মিলিয়ে মাথাপিছু খরচ পড়ে প্রায় ১২,০০০ টাকার কাছাকাছি। দ্বিতীয় দিন সকালে সীমানা থেকেই ল্যান্ডরোভার নিয়ে যাত্রা শুরু করা যায়। সীমানা মানেভঞ্জয়ং থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে। অনেক সময় মানেভঞ্জয়ং ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনের গাড়ি সরাসরি সীমানা থেকেই পর্যটকদের রিসিভ করে। তারপর মানেভঞ্জয়ং হয়ে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে প্রবেশের সমস্ত নিয়মাবলী সম্পূর্ণ করে রওনা হওয়া যায় তুমলিংয়ের উদ্দেশ্যে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটায়। সান্দাকফু থেকে থাকুম ভ্যালির শেষ ৬০ কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ। এই কারণেই মানেভঞ্জয়ংয়ের অনেক গাড়িচালক থাকুম ভ্যালি যেতে চান না, ফলে গাড়ির জন্য অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। গৈরিবাস থেকে কালপোখরি, সান্দাকফু হয়ে থাকুম ভ্যালির রাস্তা যথেষ্ট খারাপ। অনেকেই আরামদায়ক বলে বোলেরো পছন্দ করেন, কিন্তু বর্তমান রাস্তার অবস্থায় সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত গাড়ি হল ল্যান্ডরোভার। মানেভঞ্জয়ং ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশন থেকে একটি গাড়িতে ৬ জনের বেশি অনুমতি দেওয়া হয় না। ৭ অথবা ৮ জনের গ্রুপ হলে দুটো গাড়ি নিতে হয়। এই পথে শেয়ার গাড়ি চলাচল করে না। মনে রাখবেন, সান্দাকফুর পথে গাড়ি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। রাতে গাড়ি বা চালক সঙ্গে থাকেন না। এটি মূলত হাঁটতে হাঁটতে উপভোগ করার পাহাড়। অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত তুষারপাত হলে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। সেই সময় ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত হাঁটতে, এমনকি স্নো ট্রেকও করতে হতে পারে। তাই সমতলে নিয়মিত অন্তত ৫ কিলোমিটার হাঁটার অভ্যাস থাকলে এই সফর অনেক সহজ হবে। যাদের শ্বাসকষ্ট, হাঁটু, পা অথবা কোমরের গুরুতর সমস্যা রয়েছে তাদের এই রুটে ভ্রমণের আগে অবশ্যই বিষয়টি ভেবে দেখা উচিত। ইন্দো-নেপাল সীমান্তের এই ট্রেকিং রুটে মানুষের মন জয় করে কোনো বিলাসবহুল হোটেল নয়, মন জয় করে পাহাড়, মেঘ, নীরবতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। এখানকার প্রায় সব থাকার জায়গাই অত্যন্ত সাধারণ মানের। সীমানা ছাড়া অন্য কোথাও গিজারের ব্যবস্থা নেই, তবে চিন্তার কোনো কারণ নেই। হাত মুখ ধোয়া এবং পান করার জন্য প্রয়োজনীয় গরম জল সব জায়গাতেই পাওয়া যায়। হোমস্টেগুলোতে রাতের খাবার সাধারণত রাত ৯টার মধ্যেই পরিবেশন করা হয়। ভোর ৫টার আগে ঘুম থেকে উঠতে না পারলে এই সফরের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর অনেকটাই অদেখা থেকে যেতে পারে। এই ভ্রমণসূচির সবচেয়ে সুন্দর বিষয় সীমানা, তুমলিং, সান্দাকফু, থাকুম ভ্যালি এবং আপার চিত্রে প্রতিটি জায়গা থেকেই পরিষ্কার আবহাওয়ায় স্লিপিং বুদ্ধর আকৃতিতে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। যদি সান্দাকফু বা থাকুম ভ্যালি রুট সংক্রান্ত আরও কোনো তথ্য, হোমস্টে বুকিং অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দিয়ে রাখা এই নম্বরে 7278743430। শেষ মুহূর্তে শুধু এটুকুই বলতে চাই, সান্দাকফুর পথ সবার জন্য এক নয়। কারো কাছে এটি প্রকৃতির বিস্ময়, কারো কাছে এক নতুন অনুভূতি, কারো কাছে এটি কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন, কারো কাছে মেঘভেজা সকাল, কারো কাছে তারাভরা রাত, আবার কারো কাছে এটি নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর এক অমূল্য সুযোগ। হয়তো আপনিও একদিন এই পথে আসবেন, দেখবেন ভোরের আলোতে পাহাড়ের রং পরিবর্তন হচ্ছে, মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে আপনাকে। পাইন, রডোডেনড্রন, ম্যাগনোলিয়া আর হিমালয়ান বাঁশের
জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এসে নিজের কাছেই ফিরে এসেছেন। কারণ কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু পথ আমাদের ভিতরের মানুষটাকেও একটু পরিবর্তন করে দেয়। কিছু ভ্রমণ শুধু স্মৃতি হয়ে থাকে না, জীবনেরই এক সুন্দর অধ্যায় হয়ে যায়। হয়তো সেই অধ্যায়ের প্রথম পাতাটি শুরু হবে এই মায়াবী পথেই।